হুন্ডের নিয়ম কুন্ডের নিয়মটি হলো সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন এমনভাবে বিন্যস্ত থাকবে যেন সর্বাধিক বেজোড় অবস্থায় থাকে এবং তাদের স্পিন একই মুখী হবে। বেজোড় ইলেকট্রন থাকলে হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না বিপরীত দিকে। দেখায় উদাহরণ, তাহলে বুঝবে। কথা বলো না। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p3। এই যে p তে তিনটে ইলেকট্রন আছে, p অরবিটাল হলো সমশক্তি সম্পন্ন। s কিন্তু একটাই অরবিটাল, s উপশক্তি স্তরের কোনো বিভক্তি নেই, s হলো একটাই অরবিটাল। এই সমশক্তি সম্পন্ন পি উপস্তর এখানে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এখানে তো দুটোর বেশি ইলেকট্রন থাকবে না, আর এস উপস্তর তো একটি স্থানিক বিন্যাস, কিন্তু এই পি তে ইলেকট্রন এমন ভাবে বিন্যস্ত থাকবে, আমরা বক্স পদ্ধতিতে যদি দেখাই, দেখো এখানে দুটো, এখানে দুটো, আর এই পি তে তিনটে কিভাবে থাকবে? প্রত্যেকটি অরবিটালে একটি করে ইলেকট্রন। তাহলে এই পি উপস্তরের তিনটি অরবিটালে একটি করে ইলেকট্রন থাকবে যাদের স্পিন একই দিকে হবে। অর্থাৎ এইভাবে যদি বিন্যস্ত থাকে তাহলে সবগুলো সমশক্তি সম্পন্নতা বজায় থাকবে। তাহলে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন এমন ভাবে বিন্যস্ত থাকবে যেন সর্বাধিক বেজোড় অবস্থায় থাকে, তাদের স্পিন একই মুখী থাকবে। স্পিন যদি একই মুখী থাকে তাহলে এদের লব্ধি চৌম্বক প্রাবল্য সর্বাধিক হবে। এও ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এও ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এও ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে পরস্পরের চৌম্বক ক্ষেত্রের যে লব্ধি মান, এইটা যোগ এইটা যোগ এইটা, তিনটে লব্ধি প্রাবল্যের সমষ্টি যেটাকে আমরা বলি, তিনটে চৌম্বক প্রাবল্যের সমষ্টি যেটাকে আমরা বলি লব্ধি চৌম্বক প্রাবল্য, সেটা সবথেকে বেশি হবে। তাহলে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রেই শুধু এই নিয়ম প্রযোজ্য, এস এর ক্ষেত্রে না, পি, ডি এবং এফ এর ক্ষেত্রে। সমশক্তি সম্পন্ন তিনটে পি অরবিটাল, প্রত্যেকটা একটা একটা করে ইলেকট্রন থাকলে তাদের শক্তির অবস্থা সমান থাকবে, এবং যেহেতু সবগুলো একই দিকে ঘুরছে তাহলে তাদের লব্ধি চৌম্বক প্রাবল্যের মান সর্বাধিক হবে। এইভাবে থাকবে না। এইটা হলো সঠিক। এইভাবে থাকলে কি হয় দেখো, একটি অরবিটাল অধিক স্থিতিশীল, একটি অর্ধপূর্ণ, একটিতে কোনো ইলেকট্রন নেই, তাহলে তিনটি অরবিটালের শক্তি তিন রকম হয়ে গেল। কিন্তু এইভাবে বিন্যস্ত থাকলে সবগুলো অরবিটালের শক্তি সমান থাকে। একটা উদাহরণ দিই বোঝার জন্য, শুধু তোমার বাড়িতে তিনটে বেডরুম আছে, তো এই তিনটি বেডরুমে তিন দুকোনি 6 জন ঘুমাতে পারো, তোমাদের বাড়ির সদস্য সংখ্যা 6 জন, তাহলে এক এক বেডে 2 জন করে ঘুমাই। নিয়ম হলো কি, গতদিন বুঝিয়েছিলাম যে এক বেডে 2 জন ঘুমাবে, একজন দক্ষিণ দিকে মাথা দিয়ে, একজন উত্তর দিকে মাথা দিয়ে, তাহলে বেডের সাম্য ভার থাকবে। কোনো একদিন 3 জন বাড়ির বাইরে আছে, মনে করো যশোরের বাইরে,
কোনো কাজে, গুরুত্বপূর্ণ কাজে বা কোনো দাওয়াত থাকতে পারে, তাহলে বাড়িতে এখন 3 জন আছে, এই 3 জন কিভাবে ঘুমাবে রাত্রে? 3টে বেডরুমেই দামি জিনিসপত্র আছে, 3 জন যদি প্রত্যেক রুমে এক একজন করে ঘুমায় তাহলে প্রত্যেক রুমের প্রোটেকশন সমান থাকবে, ওইটা অধিক স্টেবল। কিন্তু এক রুমে 2 জন আর এক রুমে 1 জন, এক রুম ফাঁকা, তাহলে এই রুমটা গ্রিল কেটে সব সাফা করে দেবে, কিন্তু তাহলে এই রুমটা কিন্তু স্থিতিশীল বা এই রুমের প্রোটেকশন নেই। এটার প্রোটেকশন আছে, এটা 2 জন আছে, অধিক স্থিতিশীল। এটার শক্তি এর থেকে ভিন্ন, এটার শক্তি আরো ভিন্ন। 3টে অরবিটালের শক্তি 3 রকম হয়ে গেল। 3টের শক্তি সমান থাকলে সেটা সব থেকে ভালো অবস্থা। তার মানে যে কোনো পরমাণুর সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন এমন ভাবে বিন্যস্ত থাকবে যেন সর্বাধিক বেজোড় অবস্থায় থাকে এবং তাদের স্পিন একই মুখী হয়। এইভাবে থাকলে 3টে বেজোড়, সর্বাধিক বেজোড়, আর এইভাবে থাকলে একটা বেজোড়। এইভাবে বিন্যস্ত থাকলে 3টে অরবিটালের শক্তি সমশক্তি সম্পন্নতা বজায় আছে। এইভাবে বিন্যস্ত থাকলে 3টে অরবিটালের শক্তি 3 রকম, তাহলে এটা সেই সমশক্তি সম্পন্নতা বজায় নেই। তাহলে সমশক্তি সম্পন্ন অরবিটালে পি হোক, ডি হোক আর এফ হোক, সেখানে সর্বাধিক বেজোড় অবস্থায় থাকবে এবং তাদের স্পিন একই মুখী হবে। তো আমরা এরকম ইলেকট্রন বিন্যাস অক্সিজেনের ক্ষেত্রে দেখাই। চারটি অরবিটাল আছে, তাহলে প্রথমে একটা একটা করে সব প্রত্যেকটি অরবিটালে থাকবে 4টি ইলেকট্রন আছে, সরি 2p তে 2px 2py 2pz সমশক্তি সম্পন্ন 3টি অরবিটালে 4টি ইলেকট্রন আছে। তো প্রথমে একটা একটা করে প্রবেশ করবে, তারপরে যে কোনো অরবিটালে আরেকটা থাকবে, এইটা সঠিক। কিন্তু এইভাবে বিন্যস্ত থাকবে না। সমশক্তি সম্পন্ন অরবিটালে 4টি ইলেকট্রন এইভাবে বিন্যস্ত থাকলে সর্বাধিক বেজোড় থাকে 2টি, আর এইভাবে বিন্যস্ত থাকলে কোনো বেজোড় ইলেকট্রন নেই। হুন্ডের নিয়ম হলো সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন এমন ভাবে বিন্যস্ত থাকবে যেন সর্বাধিক বেজোড় অবস্থায় থাকে এবং তাদের স্পিন একই মুখী হয়। তোমার বাড়িতে 3টে বেডরুম আছে, 4 জন যদি মেম্বার বাড়িতে কোনোদিন উপস্থিত থাকে, অর্থাৎ 2 জন বাড়ির বাইরে আছে, যশোরের বাইরে, তাহলে 4 জন বাড়িতে আছে। ঘুমানোর সময় 3টে রুমেই দামি জিনিসপত্র আছে। ঘুমানোর সময় ওই 4 জনের মধ্যে যে বয়স্ক, সে দেখবে যে সব রুমে এক একজন করে ঘুমায় আছে কিনা। তারপরে উনি যে কোনো রুমে ঘুমাবে, উনি এখানেও ঘুমাতে পারে, এখানেও ঘুমাতে পারে, এখানেও ঘুমাতে পারে। তাহলে এইভাবে বিন্যস্ত থাকলে রুমের প্রোটেকশন থাকবে। সমশক্তি সম্পন্নতা, 3টার শক্তি সমান না হলেও 2টার শক্তি তো সমান আছে। শক্তির দিক দিয়ে এটা বেশি স্থিতিশীল, এটা না, এটা কম স্থিতিশীল। একটা অরবিটাল পুরো ফাঁকা। তার মানে যদি এমন হয় যে 4 জন আছে, 3টে বেডরুম, 3টে বেডরুমে দামি জিনিসপত্র আছে, ঘুমানোর সময় 2টো রুমে 4 জন ঘুমালো, একটা বেডরুম পুরো কি প্রোটেকশন লেস, এই অবস্থাটা স্থিতিশীল না, এই অবস্থাটা কাম্য না। তাহলে হুন্ডের নিয়ম একটা সহজ বিষয়। সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন এমন ভাবে বিন্যস্ত থাকবে যেন সর্বাধিক বেজোড় অবস্থায় থাকে এবং তাদের স্পিন একই মুখী হয়। তাহলে আমরা এই হুন্ডের নিয়মটি ক্রোমিয়ামের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। আমরা এসএসসি তে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস পড়েছি, ওটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস।
কেন ব্যতিক্রম তার ব্যাখ্যাটা এই নিয়ম অনুসারে দেওয়া যায়। দেখো, ক্রোমিয়াম 24, নিয়ম অনুসারে এস আগে পূরণ হবে, তারপরে 4d, নিয়ম অনুসারে আপ-বাউ নীতি অনুসারে 4s পূর্ণ হবে 24, তার মানে আর 4টি ইলেকট্রন আছে, ডি তে 4টি থাকবে। তো বাস্তবে দেখা যায় ইলেকট্রনীয় কাঠামোতে 3d 5 4s2 যদি এরকম বিন্যাস থাকতো তাহলে দেখো হুন্ডের নিয়ম অনুসারে দেখাই, থ্রি ডি 4 থাকলে 5টা ডি অরবিটালে 4টা ইলেকট্রন আছে, তাহলে সমশক্তি সম্পন্ন অরবিটালে একটা ফাঁকা, এটা তাহলে 5টা অরবিটালের শক্তি আর সমশক্তি সম্পন্নতা থাকলো না। 4s2, তোমার বাড়িতে যদি যৌথ ফ্যামিলি আছে, অনেকে দেখাচ্ছে বাবা এবং চাচারা একসাথে যৌথ ফ্যামিলিতে থাকে, তো মনে করো 5টি বেডরুম, তাহলে 5 দুগুণী 10 জন সেখানে ঘুমাতে পারবে। 5টি অরবিটাল, সেখানে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে, তো 10 জন মেম্বার বাড়ি। কোনো কারণে যশোরের বাইরে 6 জন চলে গেছে, যশোরের বাইরে 2 ফ্যামিলির থেকে, তাহলে বাড়িতে আছে আর 4 জন, কিন্তু রুম কয়টা? 5টা, 5টি বেডরুমেই দামি জিনিসপত্র আছে, তাহলে এইভাবে যদি ঘুমায় তাহলে একটা রুম কিন্তু প্রোটেকশন লেস, এই রুমটায় কিন্তু প্রোটেকশন নেই। তাহলে কি করবে? একটা বিকল্প পথ আছে, পাশের ফ্ল্যাটে কেউ যদি এক রুমে 2 জন থাকে, তো পাশের ফ্ল্যাটের কোনো একজনকে বলবে যে আজকে বা 2 দিন হোক 3 দিন হোক আমাদের বাড়িতে রাত্রে ঘুমানো লাগবে, তো পাশের ফ্ল্যাট থেকে এস থেকে একজন কিন্তু 3D তে চলে আসতে পারবে। আমরা কতদিন পড়িয়েছিলাম 3D আর 4s এর মধ্যে শক্তির পার্থক্য খুব একটা বেশি না, কিন্তু n প্লাস l এর মান এখানে 5, এখানে কত 4, যদিও 4s পরের শক্তি স্তরের অরবিটাল, ইলেকট্রন আগে সেখানে গিয়েছিল, তাহলে এই যে এস থেকে একটি ইলেকট্রন এই যে 3d তে আসবে, এইখান থেকে একটা ইলেকট্রন এখানে এসে তাহলে এই সমশক্তি সম্পন্নতা বজায় রাখবে। 3d 5 4s 1 বাস্তবে এরকম দেখা যায়। এর কারণ হলো সর্বাধিক বেজোড় হলো 6টি ইলেকট্রন বেজোড়, ডি তে 5টি বেজোড়, তাহলে এই ডি অরবিটালের সমশক্তি সম্পন্নতা বজায় থাকলো। হুন্ডের নিয়মে কি বলা হয়েছে? সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন এমন ভাবে বিন্যস্ত থাকবে যেন বাস্তবে হওয়ার কথা ছিল এরকম আউটবাউ নীতি অনুসারে, কিন্তু প্র্যাকটিক্যালি পরীক্ষা করে দেখা গেছে, চুম্বক প্রাবল্য মেপে দেখা গেছে যে 5টা বেজোড় ইলেকট্রন থাকে ডি তে। এই 5টা কেন হলো ডি তে? এটা এসএসসি তে পড়েছো ব্যতিক্রম, সেখানে বলা ছিল অর্ধপূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল। তো অর্ধপূর্ণ অরবিটাল কেন অধিক স্থিতিশীল তার ব্যাখ্যা হুন্ডের নিয়ম অনুসারে দেওয়া যায়, যে ডি তে যদি 4টা থাকে তো অর্ধপূর্ণ তো হয়নি, থাকতে পারে মোট কয়টা? 10টা, 5টা হলে অর্ধপূর্ণ হয়। এই অর্ধপূর্ণ হলে কেন স্থিতিশীল হয়? অর্ধপূর্ণ হলে সব অরবিটালের শক্তি সমশক্তি সম্পন্ন থাকে, সব কয়টা অরবিটাল একটা করে ইলেকট্রন, তাদের স্পিন একই দিকে, লব্ধি চৌম্বক প্রাবল্য সর্বাধিক হয়। লব্ধি চৌম্বক প্রাবল্য যত বেশি হবে সে তত বেশি স্থিতিশীল হবে, অথবা লব্ধি চৌম্বক প্রাবল্য 0 হলে স্থিতিশীল হয়।
জিরো মানে কি, যদি D10 হয় কখনো, তো এখানে তো D10 আর সম্ভব না, এখানে D4 হওয়া উচিত ছিল আউটবাউ নীতি অনুসারে, কারণ 4S এ দুটো যাওয়ার পরে 3D তে 4টে এসছে। তো পরবর্তীতে দেখা যায় কিছুক্ষণ পরে এই 4S থেকে একটা D তে চলে আসে, তাহলে 3D 5 হয়, 4S 1 হয়। কেন? কারণ এই ডি অরবিটালের সমশক্তি সম্পন্নতা বজায় রাখার জন্যই 4S থেকে একটা ইলেকট্রন D তে চলে আসে। তাহলে এটা সর্বাধিক বেজোড় হলো। 4S এর একটা ইলেকট্রন তো আছে, দুটো ছিল এখন একটা, তাহলে ওর প্রোটেকশন তো নষ্ট হচ্ছে না, ওখানেও তো একটা আছে। বাস্তবে আমি যেটা বললাম যে আমার বাড়ি 5টা বেডরুম, কোনো একদিন বাড়িতে 4 জন লোক আছে, তাহলে একটা বেডরুম ফাঁকা রাখা লাগছে আমার, 5টা বেডরুমে দামি জিনিসপত্র আছে। তো তাহলে আমি কি করব, সন্ধ্যার সময় বা বিকালে আগে থেকে পাশের ফ্ল্যাটে যেখানে এক রুমে 2 জন আছে তাদের একজনকে বলে রাখবো যে রাত্রে একটু আমাদের বাড়িতে ঘুমাতে হবে, আমাদের বাড়ির বাইরে আছে কিছু সদস্য, তো আমাদের ওই রুমে ঘুমানোর লোক নেই। তাহলে আমি ওই একজনকে কিন্তু দাওয়াত করলাম বাড়ি আসার জন্য, সে কিন্তু উইলিংলি আসবে, কারণ তার বাড়িতে একজন থাকছে, সে চলে আসলেও। আর সে যদি এখান থেকে এখানে এসে, এই ডি অরবিটাল অর্ধপূর্ণ অরবিটাল হচ্ছে সর্বাধিক বেজোড় ইলেকট্রন বিন্যাস, হুন্ডের নিয়মে তো বলা হয়েছে যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন এমন ভাবে বিন্যস্ত থাকবে যেন সর্বাধিক বেজোড় অবস্থায় থাকে এবং তাদের স্পিন একই মুখে, স্পিন একই দিকে হবে, ঘূর্ণন একই দিকে হবে, তাহলে লব্ধি চৌম্বক প্রাবল্য সর্বাধিক হবে। তাহলে হুন্ডের নিয়মে ক্রোমিয়াম কিন্তু বইতে ব্যাখ্যা নেই, আমি হুন্ডের নিয়মের একটা প্রয়োগ দেখালাম যে কেন 4 থেকে 5 হলে অধিক স্থিতিশীল হয়। আবার যদি কখনো কপার 29 1s2 2s2 2p6 3s2 3p6 3d, দেখো এই যে 9, বাস্তবে দেখা যায় থাকে হলো 3d 10 4s 1। 3d 10 হলে লব্ধি চৌম্বক প্রাবল্য 0 হয়, তার মানে জোড় ইলেকট্রন p3 অথবা p6 অধিক স্থিতিশীল, d5 অথবা d10 অধিক স্থিতিশীল। তাহলে s থেকে একটা d তে আসবে, d9 থেকে d10 হবে, তাহলে এটা অধিক স্থিতিশীল হবে। এটা হুন্ডের নিয়মের কিন্তু একটা প্রয়োগ, বইতে হয়তো বলা নেই, তো এটা একেবারে বাস্তবেই আমরা এই উদাহরণ থেকে এটার কিন্তু প্রয়োগটা দেখাতে পারি। তাহলে এই হলো হুন্ডের নিয়ম। হুন্ডের নিয়মে আর বেশি কিছু নেই। হুন্ডের নিয়ম কি? হুন্ডের নিয়ম অনুসারে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস লেখো, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস লেখো, এরকম আসতে পারে। এখন আমরা চলে যাব পলির বর্জন নীতি। হাসান আসিফ ওয়াদাব, কারো কি সমস্যা হয়েছে বুঝতে? যেটা বুঝালাম হুন্ডের নিয়ম। দ্রাবিড় রয়, তানজিম প্রান্তি, উৎস, প্রাপ্তি, নির্ভীক সাহা। নির্ভীক, তুমি আগের ক্লাসগুলো কি করেছো? পাউলির বর্জন নীতি বা আমরা বলি পলির বর্জন নীতি, পাউলির
বর্জন নীতি। পলির বর্জন নীতি হলো একটি অরবিটালে দুটি ইলেকট্রনের কয়টি কোয়ান্টাম সংখ্যা থাকে? 4টি কোয়ান্টাম সংখ্যা কখনোই একই হয় না। সর্বাধিক 3টি কোয়ান্টাম সংখ্যার মান এক হবে। আমরা দেখব এখন উদাহরণ হিসেবে। যেমন হিলিয়াম এর ইলেকট্রন বিন্যাস 1s2, তাহলে এখানে প্রথম ইলেকট্রন ফার্স্ট ইলেকট্রনের ক্ষেত্রে n ইকুয়াল টু কত? 1, l ইকুয়াল টু কত? 0, m ইকুয়াল টু কত? 0। এবার সেকেন্ড ইলেকট্রন n equal to 1, l equal to 0, m equal to 0। কিন্তু দেখো এই যে হিলিয়ামের s এ দুটো ইলেকট্রন আছে, একটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে আর একটি অবশ্যই বিপরীত দিকে ঘুরবে, তাহলে s প্রথম ইলেকট্রনের যদি প্লাস হাফ হয়, দ্বিতীয় ইলেকট্রনের মাইনাস হাফ। হিলিয়ামের দুটি ইলেকট্রন আছে 1s2, তার মানে প্রথম ইলেকট্রনটি 1s এ, পরের ইলেকট্রনটাও তো 1s এ, এই যে 1s এ আছে। তাহলে প্রথম ইলেকট্রনের জন্য n এর মান কত? 1, l এর মান কত? 0, m এর মান কত? 0। তাহলে দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রেও n এর মান কি? দ্বিতীয় ইলেকট্রনও তো ওইখানে s অরবিটালে 1s, n equal to 1, l equal to 0, m equal to 0, s equal to minus half। তাহলে দেখো s এর মান হলো ভিন্ন, n এর মান 1, l এর মান একই, m এর মানও একই। তাহলে সর্বাধিক 3টি কোয়ান্টাম সংখ্যার মান এক হয়। পাউলির বর্জন নীতি এই ছোট্ট একটি কথা যে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হয় না। সর্বাধিক 3টি কোয়ান্টাম সংখ্যার মান এক হবে। সর্বাধিক 3টি, দুটো এক হতে পারে, দুটো ভিন্ন হতে পারে, সর্বাধিক 3টি কোয়ান্টাম সংখ্যার মান সেম হবে। এবার আমরা কার্বনের ক্ষেত্রে দেখি আলাদা অরবিটালে। এই যে এই দুটো ইলেকট্রনের ক্ষেত্রে দেখি এরা কিন্তু আলাদা অরবিটালে। 2px এর ইলেকট্রনের ক্ষেত্রে n equal to 2, l equal to কত? 1। p তে যখন ইলেকট্রন থাকে, আমরা তো এটা শিখেছি আগেই যে l এর মান 0 হলে s, 1 হলে p, 2 হলে d, 3 হলে f, এটা তোমরা জানি। তাহলে 2p, এই 2p1 এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে n equal to 2, p অরবিটাল, তাহলে l equal to 1, m equal to -1 হতে পারে, 0 হতে পারে, +1 হতে পারে। y1 এই অরবিটালের ইলেকট্রনটির ক্ষেত্রে n equal to 2, l equal to 1, m এর মান 3টে হতে পারে। খেয়াল করো এখানে কিন্তু এই যে 2p তে কোনো ইলেকট্রন নেই, 2pz যদি হতো এখানে কোনো ইলেকট্রন নেই। আমরা এই দুটোর ক্ষেত্রে দেখাচ্ছি হুন্ডের নিয়ম অনুসারে আমরা বলে এসেছি এই যে এখানে তার ইলেকট্রন নেই, এখানে দুটো ইলেকট্রন আছে p অরবিটালে। তো 2px এ একটা, 2py তে একটা, 2pz এ তো আর নেই। হুন্ডের নিয়ম অনুসারে কিন্তু তাদের স্পিন একই দিকে হবে।
সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন এমন ভাবে বিন্যস্ত থাকবে যেন তাদের স্পিন একই দিকে থাকে সর্বাধিক বেজোড় অবস্থায়। তাহলে এস এর মান প্রথমটা যদি প্লাস হাফ হয়, দ্বিতীয়টাও প্লাস হাফ, দুটোই ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। এইবার দেখো 2px এর জন্য যদি এটা 2px হয় তাহলে এটা 2py, তাহলে m এর মান ভিন্ন। 2px তার স্থানিক বিন্যাসের জন্য m এর মান কত? -1, আর 2py এর জন্য 0, 2pz এর জন্য +1। তাহলে আমার হচ্ছে 2px আর 2py এই দুটো অরবিটালের ক্ষেত্রে বের করেছি। n এর মান 1, l এর মান 1, m এর মান ভিন্ন। স্পিন কোয়ান্টাম সংখ্যা কিন্তু 1, স্পিন কোয়ান্টাম সংখ্যা 1। তুমি যদি তিনটে বের করতে কখনো যে স্যার এটা আমি নাইট্রোজেনের ক্ষেত্রে দেখাবো, তিনটে অরবিট ইলেকট্রনের ক্ষেত্রে দেখাবো, তাহলে এখানে আরেকটা তখন বের করতে 2pz, তার ক্ষেত্রেও -1, 0, +1। তাহলে এই যে pz এর জন্য কি +1, তাহলে m এর মান কিন্তু ভিন্ন। s স্পিন একই দিকে, এরকম কোশ্চেন কিন্তু এমসিকিউ তে আসতে পারে। পলির বর্জনীতিতে বলা আছে দুটো ইলেকট্রনের ক্ষেত্রে, আমরা কিন্তু তিনটের ক্ষেত্রেও বের করে দেখালাম। যে কোনো অরবিটালে দুটি ইলেকট্রনের ক্ষেত্রে চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না, সর্বাধিক তিনটি কোয়ান্টাম সংখ্যার মান এক হতে পারে সর্বাধিক। এই যে হিলিয়ামের ক্ষেত্রে দেখিয়েছিলাম 1s2 দুটো ইলেকট্রনের ক্ষেত্রে, প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে n এর মান 1, l এর মান 0, m এর মান 0, s প্লাস হাফ। দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে n এর মান 1, l এর মান 0, m এর মান 0, s হচ্ছে মাইনাস হাফ, কারণ এখানে দুটি ইলেকট্রন আছে একই অরবিটালে, একটি ঘড়ির কাঁটার দিকে আর একটি বিপরীত দিকে, তাহলে s এর মান ভিন্ন। কিন্তু এখানে তিনটে ইলেকট্রন আলাদা আলাদা অরবিটালে, তাদের ক্ষেত্রে বের করেছি n এর মান, l এর মান, m এর মান, s এর মান। এখানে দেখো m এর মানটা ভিন্ন হলো, একটা ভিন্ন হবেই, সর্বাধিক তিনটে একই হতে পারে। নির্ভীক, তুমি কোয়ান্টাম সংখ্যার ক্লাসটা ভালো করে করো, 2 দিন পড়িয়েছি কিন্তু ওটা। কোয়ান্টাম সংখ্যার ক্লাসটা তৃতীয় ক্লাসেও পড়িয়েছি, চতুর্থ ক্লাসেও পড়িয়েছি, ওটা ভালো করে বুঝতে হবে। এল এর মানের উপরে এম এর মান নির্ভর করে, সেখানে সূত্র ছিল, ওটা ক্লাসটা আবার ভালো করে করো। এম এর মান হলো -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত। এখানে l এর মান কি 1, l এর মান হলে 1 হলে মনে করো 2p অরবিটাল, n এর মান 2, তাহলে এটা 2p অরবিটাল, তাহলে m এর মান কি হবে? -1, 0, +1। খেয়াল করো, তাহলে এটা হলো 2px, এটা 2py, এটা 2pz। 2p উপস্তর আবার তিনটি অরবিটালে ভাগ হয়, সেটা m এর মান থেকে বুঝি। m এর মান -1 হলে 2px, 0 হলে 2py, +1 হলে 2pz। কোন বইতে এর উল্টো থাকতে পারে, এটা 2px, এটা 2py, এটা 2pz। m এর মান তিনটি, তাহলে 2p উপশক্তি স্তর তিনটি অরবিটালে ভাগ হবে। তাহলে আলাদা আলাদা অরবিটাল না এরা, হয়তো এটা নির্দিষ্ট না। কোন বইতে 0 কে 2px দেখানো, -1 কে 2py দেখানো, +1 কে 2pz দেখানো, কিন্তু তিনটি m এর মানের জন্য তিনটি p অরবিটাল। বুঝেছো এবার? দ্রুত বলো নির্ভীক, বুঝেছো? তাহলে পলির বর্জন নীতি কি? ছোট্ট একটা নিয়ম, কিন্তু তার প্রয়োগটা একটু ব্যাপক আছে।
বইতে শুধু এইটুকু দেওয়া যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হয় না। যে কোনো একটি অরবিটালে দুটি ইলেকট্রন হতে পারে, পাশাপাশি দুটি অরবিটালেও দুটো ইলেকট্রন হতে পারে। এই দুটি ইলেকট্রনের ক্ষেত্রে চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হয় না। সেটা আমরা বের করে এই যে হিলিয়ামের ক্ষেত্রে দেখালাম। ওকে, তাহলে আমরা একটু এর আরো প্রয়োগ আছে সেটাই যাই। তাহলে এই পলির বর্জন নীতি কি? পলির বর্জন নীতির আলোকে একটি শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে ব্যাখ্যা করো আসতে পারে। তাহলে পলির বর্জন নীতি মানে এন এর মান থেকে এল এর মান বের করা, এল এর মান থেকে এম এর মান বের করা। তাহলে আমরা এম এর মান বের করলে কিন্তু বুঝতে পারি একটি শক্তি স্তরে কতটি অরবিটাল আছে। যেমন তৃতীয় শক্তি স্তরে n equal to 3, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা n equal to 0 1 2, তার মানে 3s 3p 3d। এবার m এর মান 0 এর জন্য 0, 1 এর জন্য -1 0 +1, 2 এর জন্য -2 -1 0 +1 +2। তাহলে দেখো এল এর মান 0 এর জন্য এম এর মান 0, এল এর মান 1 এর জন্য এম এর মান 3টি, এল এর মান 2 এর জন্য এম এর মান কয়টি? 5টি। তাহলে এটা হলো 3s, এটা 3px, এটা 3py, এটা 3pz, এইটা 3dxy 3dyz 3dzx 3dx স্কয়ার হাইফেন y স্কয়ার 3dz স্কয়ার। তাহলে এই যে দেখো 5টি 3d এর 5টি অরবিটালের নাম লিখলাম। আমি এগুলো একে দেখাবো আজকে। 3p, p হচ্ছে 3 ভাগে ভাগ হয়, s তো কোনো ভাগ হয় না। তাহলে m এর মান 1 2 3 4 5 6 7 8 9টি। তাহলে অরবিটাল হলো 9টি। এই তৃতীয় শক্তি স্তরে অরবিটাল 9টি। তাহলে ইলেকট্রন 9 গুণ 2 18টি। তাহলে যে কোনো শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা n এর মান থেকে l এর মান এবং m এর মান হিসাব করে বের করতে পারি। এবার আমরা আরেকটু ছোট্ট কোশ্চেন আসে এরকম, যে বললো 2d উপস্তর সম্ভব কি ব্যাখ্যা করো। এই 2d উপস্তর সম্ভব কিনা ব্যাখ্যা করো। তো তুমি লিখলে 2d, তার মানে এখানে n equal to কত 2, তাহলে l equal to কত 0 এবং 1, 2d তার মানে n equal to 2, তাহলে l equal to 0 এবং 1, তো l equal to 0 হলে 2s আর 1 হলে 2p। তাহলে যেহেতু এখানে l not equal to 2, সুতরাং 2d সম্ভব নয়, 2d অসম্ভব। তাহলে 2d অরবিটাল কখনো সম্ভব নয়। দ্বিতীয় শক্তি স্তরে 2s আর 2p আছে, 2d কখনো সম্ভব না। এরকম কোশ্চেন আসতে পারে যে 3s 4p 3f 1p এরকম দিয়ে বলল যে এই উপস্তরগুলো সম্ভব কিনা ব্যাখ্যা করো। আমরা আগেও বলেছি কিন্তু 3s অরবিটাল
আমরা 4p অরবিটাল বলি, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কথা না। 4p উপস্তর, 4p হলো আবার তিনটি অরবিটালে ভাগ হয়, 4px 4py 4pz, কিন্তু প্রচলিত হয়ে গেছে 4p অরবিটালই আমরা বলি, 3f অরবিটাল বলি। দেখো 3s সম্ভব কিনা, এখানে n ইকুয়াল টু কত 3, তাহলে l ইকুয়াল টু কত 0 1 2, তাহলে 3s 3p 3d সম্ভব। n ইকুয়াল টু কত 4, l ইকুয়াল টু কত 0 1 2 3, তাহলে 4s সম্ভব, 4p সম্ভব, 4d সম্ভব, 4f ও সম্ভব, তাহলে এটাও সম্ভব। এটা দেখো n equal to 3, l equal to 0 1 2, তাহলে 3s সম্ভব, 3p সম্ভব, 3d সম্ভব, l not equal to 3, তাই 3f সম্ভব না। l এর মান 3 হলে f হবে, যেহেতু l not equal to 3, তাহলে 3f সম্ভব না। 1p সম্ভব কিনা দেখো, l equal to 1, l equal to 0, l equal to 0 হলে 1s হয়, তাহলে এটাও সম্ভব না। 1p সম্ভব না, কারণ 1p তার মানে l equal to 1, তাহলে l equal to শুধুই 0, l equal to 0 হলে তো s। থ্রি ডির শেষের আগেরটা কি বললাম, থ্রি ডি এর শেষের আগেরটা কি বললেন, কোনটা, এখানে এখানে নাকি সেটা মুছে ফেলেছি? সুমিত বলো কি বললে, আরেকবার বলো একটু। 3D এর শেষের আগেরটা কি বললেন? সুমিত বলো কি বললে, বুঝতে পারিনি। তাহলে পলির বর্জন নীতি কি? পলির বর্জন নীতির ব্যাখ্যা দিলাম। পলির বর্জন নীতি অনুসারে বিভিন্ন অরবিটালে কিন্তু চারটি কোয়ান্টাম সংখ্যার মান আমরা হিসাব করতে পারি। এমসিকিউতে কোশ্চেন আসে অনেক সময় যে দুটো অরবিটাল দিল, বললো যে এই দুটো অরবিটালের চারটি কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি সঠিক। বলছি যে বোর্ডে যা আছে এই টপিকস না অন্য টপিকসের কথা বলছো? পলির বর্জন নীতি পুরোটুকু পড়াবো আবার। পলির বর্জন নীতি হলো যে কোনো অরবিটালে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হয় না, সর্বাধিক তিনটি কোয়ান্টাম সংখ্যার মান একই হয়। যেমন হিলিয়াম 1s2, এখানে এই 1s2 এখানে দুটি ইলেকট্রন আছে। প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে n এর মান 1, l এর মান 0, m এর মানও 0। দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে সেটাও তো 1s এ গিয়েছে, তাহলে n এর মান কত 1, l এর মান 0, m এর মানও 0। এই দুটি ইলেকট্রন একটা অরবিটালে আছে। আমরা আগে জেনে এসেছি যে কোনো একটি অরবিটালে দুটি ইলেকট্রন থাকলে একটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে আর একটা বিপরীত দিকে ঘুরবে। তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা n এর মান প্রথমটিতে যদি প্লাস হাফ হয়, দ্বিতীয়টিতে কি মাইনাস হাফ। যদি কেউ বলে স্যার না প্রথমটি মাইনাস হাফ,
পরেরটি প্লাস হাফ, একই কথা। দুটি ইলেকট্রন একটা অরবিটালে থাকলে একটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে আর একটি বিপরীত দিকে ঘুরবে। তাহলে এই যে চারটি কোয়ান্টাম সংখ্যার মান থেকে দেখা যাচ্ছে প্রথম যে তিনটি সেম, স্পিন কোয়ান্টাম সংখ্যা ভিন্ন। থ্রি ডি কি? থ্রি ডি এক্স ওয়াই। এই নাইট্রোজেনের ক্ষেত্রে এই যে দেখিয়েছিলাম, এটা তো সমস্যা নেই, এইখানে সমস্যা তৃতীয় শক্তি স্তরে। n equal to 3, তাহলে n equal to 0 1 2 3s 3p 3d। তাহলে m এর মান 0 -1 0 +1, 2 এর জন্য -2 -1 0 +1 +2। থ্রি এস 3px 3py 3pz, আর এটা হলো 3d xy 3d yz 3d zx 3d x square y square 3d z square। তাহলে তৃতীয় শক্তি স্তরে n এর মান 3, তাহলে l এর মান 0 1 2। তাহলে তৃতীয় শক্তি স্তরে তিনটা উপশক্তি স্তর, এই তিনটা উপশক্তি স্তরে 3s এ m এর মান একটাই, 3p l এর মান 1 হলে m এর মান তিনটা। তাহলে 3p উপস্তর তিন ভাগে ভাগ হয়েছে, 3d l এর মান 2, তাহলে m এর মান কয়টি? 5টি। তাহলে 3d উপস্তর 5 ভাগে ভাগ হয়েছে, তাহলে মোট m এর মান কয়টি? 9টি। তাহলে অরবিটাল নয়টি, ইলেকট্রন 9 গুণ 2 18টি। এইখানে কোনো সমস্যা? এটা তো বারবার বলেছি 3d x স্কয়ার হাইফেন y স্কয়ার, গত দুটো ক্লাসেও বলেছি, আজকেও বলেছি, তারপরেও এটা নিয়ে প্রশ্ন থাকে কেন? 3d x স্কয়ার হাইফেন y স্কয়ার, আমি তো বলেছি এটা আজকে একে দেখাবো, আঁকলে ক্লিয়ার হবে তখন। এটা আছে xy 3d xy 3d yz 3d zx 3d x স্কয়ার হাইফেন মাইনাস না 3d x স্কয়ার y স্কয়ার, উচ্চারণটা হবে এরকম 3d z স্কয়ার। এটা বলেছি না, ভালো করে পিছনে যাও, আমি লেখার সময় বলেছি এটা মাইনাস না, আগের 2 দিনও বলেছি যে 3d x স্কয়ার হাইফেন, ওটা হাইফেন, মাইনাস না ওটা।
পলির বর্জন নীতি অনুসারে আসতে পারে যে এফ উপস্তরে কতটি ইলেকট্রন থাকে, এরকমও আসতে পারে কিন্তু যে এফ উপস্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে, এফ উপস্তরে এফ উপস্তর, তার মানে এল ইকুয়াল টু কত 3। এই যে আমরা বলেছি এটা কন্টিনিউয়াসলি কিন্তু মনে রাখতে হবে, ভুললে হবে না। এস পি ডি এফ, এল এর মান 3 হলে হলো এফ, তাহলে এফ উপস্তরে এল ইকুয়াল টু 3, তাহলে এম ইকুয়াল টু -3 -2 -1 0 +1 +2 +3, তাহলে অরবিটাল সাতটি ইলেকট্রন চোদ্দটি, তাহলে এফ উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 14টি। এখন আমি এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটালের চিত্র এঁকে দেখাবো, কনফিগারেশন ভালো করে বুঝতে হবে এটা। যার কোশ্চেন হোক, আমি তো কোয়ান্টাম সংখ্যা 2 দিন পড়িয়েছি তোমাদের, 2 দিনই কিন্তু বলেছি যে 3D x স্কয়ার হাইপেন y স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার না, সেখানে দুবার বলেছি, আজকেও কিন্তু বলেছি, তারপরেও সেই কোশ্চেন করে। যদি তুমি অ্যাটেনটিভ না থাকো কেন তুমি এতদিন এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার পড়ে এসছো, তোমাকে কে পড়িয়েছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার? আমি তো কোয়ান্টাম সংখ্যার ক্লাসে কখনো বলিনি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, বরংস আমি ওই জায়গাটায় ইন্ডিকেট করে বলে দিয়েছি যে এক্স স্কয়ার হাইপেন ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস না, আমি গত দুটো ক্লাসেই বলেছি। মনোযোগ রাখতে হবে, যেটা বলা হয় সেটা কিন্তু খেয়াল করতে হবে। এমনিতেই ঢোকো 45 জন, পরে আসে 35 জন, এই যে 10 জন থাকে না, তার মানে ভালো লাগে না ক্লাস করতে। ঠিক যাদের ভালো লাগে তাদেরকে রাখবো 13 তারিখের পরে। এখন আমরা অরবিটালের চিত্র আঁকবো, এস অরবিটাল, পি এবং ডি, এই তিনটা রাখবো। এস অরবিটাল হলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার, এটা হলো এস। পি অরবিটাল হলো ডাম্বেল আকার, এটা যদি এক্স অক্ষ হয়, এর উপরে লম্ব হলো ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর ডাম্বেল আকৃতির, এটা হলো পি এক্স অরবিটাল। এক্স ওয়াই জেড,
তাহলে এটা হলো px সরি py, x অক্ষ, এটা y অক্ষ, এটা z অক্ষ। pz নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার যে স্থানে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক সেই স্থানগুলোকে বলে এস। আমরা ওই যে তরঙ্গ আকারে যখন দেখিয়েছিলাম যে এরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ইলেকট্রন তরঙ্গ আকারে এই যে ঘুরছে, এটা যখন দেখিয়েছিলাম এই যে নিউক্লিয়াসের কাছের এই স্থান, এটা হলো এস, এইটা হলো এস। আর এই যে দূরে চলে গেছে, দূরে এই স্থানগুলো হলো পি। হ্যাঁ রফিক বলো, কোন দিদি রফিক দিয়ে বলে আসছে, রেডি আছে, ক্লাস শেষ হয়ে গেছে। তাহলে এস হলো দ্বিমাত্রিক, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার যে স্থান, সব সময় নিউক্লিয়াসের কাছে যে স্থানে ইলেকট্রনের ঘনত্ব বেশি সেটা হলো এস। আর এরকম এই যে ডাম্বেল আকৃতির, এটা হলো পি। আর একটা ডি হলো, একটা ডি দেখতে এরকম ডাবল ডাম্বেল, একটা ডি, এটা হলো কিন্তু ডি। তাহলে এবার আমরা পাঁচটা ডি অরবিটাল আঁকি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, কি বলছে সরি, এটা ওয়াই, এটা জেড। তাহলে এটা দেখো এক্স ওয়াই তলে, এটা এক্স অক্ষ, শিশির হাসান স্যার যদি পড়ায় থাকে ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তাহলে ওটা ভুল, ঠিক আছে? যদি পড়ায় থাকে ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটা ভুল। এই আঁকছি দেখো, এখন ক্লিয়ার হবে কেন ওটা ডি এক্স স্কয়ার হাইপেন মাইনাস না কেন। ওটা কোনো গাণিতিক হিসাব না যে ওটা মাইনাস হবে ওখানে, ওটা হলো হাইপেন। দেখো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই যে তল, এই তল বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে ডি এক্স ওয়াই অরবিটাল। এটা হলো এর উপরে লম্ব, ওয়াই অক্ষটা লম্ব, এটা যে ওয়াই অক্ষ, এটা হলো লম্ব, ডট ডট দিয়ে দেখিয়েছি যেটা। তাহলে এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষর এই তলে যেটা থাকে সেটা হলো ডি এক্স ওয়াই, এই অরবিটালটি ডি এক্স ওয়াই। যারা লাইভে আসো বেরিয়ে যেও না, তাহলে এটা ক্লিয়ার হবে। দেখো এটা যদি আমি y অক্ষ আঁকি, এটা z অক্ষ, তাহলে x অক্ষ তখন এরকম আঁকবো। প্রত্যেকটা অক্ষর সাথে কিন্তু 90 ডিগ্রি কোণ করে। এইটা যে সবসময় x তা না তো, এটা x ধরলে একটা y, এটা তো শূন্য মাধ্যমে। আমরা দ্বিমাত্রিক যখন আঁকি এই আনুভূমিকটা আমরা x ধরি সব সময়, কিন্তু তিনটে যখন আঁকবে এটা দ্বিমাত্রিক তল, কিন্তু আমার কনফিগারেশন হলো ত্রিমাত্রিক, সে কারণে চেঞ্জ করে করে আঁকছি। এটা যদি y হয়, এটা যদি z হয়, এটার নাম dyz, অর্থাৎ y এবং z তলে আছে, x তো এর উপরে লম্ব, y এবং z অক্ষের যে তল সেই তলে আছে, তার নাম হচ্ছে dyz, y এবং z। এইবার দেখো
এটা হলো জেড, এটা হলো এক্স, এর উপরে লম্ব ওয়াই, এটার নাম dzx। এই যে তিনটা একে দেখাইছি, তিনটাই হলো তলে। যখন এইটা x এইটা y এই তলে যখন থাকবে, তল বলতে এই যে এই স্থান, এটা হচ্ছে xy। যখন আমি দুটো তল করে দেখাই, এইটা y এইটা z, তাহলে y z তল। যখন আমি এটা x এইটা z, তখন zx তল। আর এই যে y অক্ষ এর উপরে লম্ব, x অক্ষ এর উপরে লম্ব, y অক্ষ এর উপরে লম্ব, তিনটে অক্ষ প্রত্যেকের সাথে 90 ডিগ্রি কোণ করে কিন্তু। তাহলে এই যে তিনটে দেখালাম, এই তিনটে হলো তল বরাবর, তিনটে অক্ষের তিনটে তল থাকে, dxy dyz dzx। এইবার আসো খেয়াল করো, যেটা নিয়ে তোমরা কনফিউজ, আগে ভুল করেছো, সেই কারণে দেখো, এটা যদি x অক্ষ হয়, এটা যদি y অক্ষ হয়, এই যে x অক্ষ বরাবর ডাইরেক্ট যদি থাকে, আরেকটু ভালো করে আঁকি, এইখানে আঁকি, উপরে হলে আমার আঁকতে সুবিধা হয়। x অক্ষ আর এটা y অক্ষ, এটা z অক্ষ। দেখো ডাইরেক্ট অক্ষ বরাবর যদি লোকগুলো থাকে, খেয়াল করো এইবার আমরা জ্যামিতির নিয়মে যদি যাই, এটাকে x এটাকে x ড্যাশ ধরি, একটা মূলবিন্দু দুই পাশে অক্ষ প্রসারিত x, এটা x ড্যাশ, এটা y, যদি এটা y ড্যাশ হয়, তাহলে x অক্ষের এই x কার্তেশীয় অংশেও আছে লোক, আবার x ড্যাশ কার্তেশীয় অংশেও আছে। এটাকে আমরা d x স্কয়ার, মানে দুই পাশেই আছে অক্ষের। আর হাইফেন, এটা মাইনাস না, আর কোথায় আছে y স্কয়ার। জ্যামিতিকে যে অক্ষ বলা হয়, জ্যামিতিক কার্তেশীয় যে নিয়ম আছে, সেটা আছে এটা x ধরলে এটা x ড্যাশ ধরি, ওই অক্ষের এই অংশেও আছে এই অংশেও আছে, তাই x স্কয়ার। আর y অক্ষেরও ওই অংশ আছে এই অংশেও আছে, y স্কয়ার। এটা মাইনাস না, হাইফেন, মানে অরবিটালটি x অক্ষ বরাবর আছে, y অক্ষ বরাবর আছে, তাহলে x স্কয়ার হাইফেন y স্কয়ার। এইবার আসো বুঝার জিনিস আরেকটা, এটা যদি x অক্ষ হয়, এটা তো y অক্ষ বললাম, ভালো করে খেয়াল করো, তিনটে অক্ষের তিনটে তল থাকে, x অক্ষ, সরি এখানেই তো একটা জিনিস ভুল হয়ে গেছে, এটা আছে y, এটা z। x অক্ষ আর y অক্ষের মধ্যবর্তী xy তল, y অক্ষ z অক্ষের মধ্যবর্তী তল আছে yz তল, আর x অক্ষ z অক্ষের মধ্যবর্তী তল আছে zx তল। এটা আমি লেখার সময় খেয়াল করিনি। তাহলে xy তলে dxy অরবিটাল, yz তলে dyz অরবিটাল, আর xz তলে dzx বা dxz অরবিটাল। আর এটা হলো ডাইরেক্ট অক্ষ বরাবর, x অক্ষ এবং y অক্ষ বরাবর আছে dx স্কয়ার y স্কয়ার। এখন আমার সব জায়গা কিন্তু ব্লক হয়ে গেছে, তিনটে তল ব্লক হয়েছে, দুটো অক্ষ ব্লক হয়েছে। আমার একটা ডি অরবিটাল কিন্তু এরকম ডাবল ডাম্বেল আকৃতির, তাহলে ফাঁকা আছে শুধু z। তাহলে এই z অক্ষ বরাবর আমি দেখিয়ে দিলাম একটা লোক, আর একটা লোক কোথায় দেখাবো, জায়গা তো আর ফাঁকা নেই, কোনো স্থান ফাঁকা নেই, তিনটে তলই ব্লক হয়ে গেছে।
দুটো অক্ষ ব্লক করেছে একটি ডি অরবিটাল, শুধু একটা অক্ষ ফাঁকা আছে, তাহলে আরেকটি লোব আমি কোথায় দেখাবো? এটা যে কোনো জায়গায় থাকতে পারে, সেই জন্য এরকম গোল দিয়ে দেখানো। এটাকে শুধু dz স্কয়ার বলা হয়, কারণ জেড অক্ষ বরাবর আমি নির্দিষ্ট অবস্থানটা দেখাতে পারলাম, আরেকটি লোব কোথায় আছে এটা দেখাতে পারলাম না। তো এটা যে কোনো জায়গায় থাকতে পারে, তাই এটাকে গোল দিয়ে দেখানো। অর্থাৎ একটা সুপায় তিনজন বসতে পারে, তিনজনই বসে আছে, আর একজন আসলে কোথায় বসবে? আর কোথাও বসার জায়গা নেই, তাহলে আরেকজন আসলে যে কোনো একজনের কোলে বসবে। এই তিনজনের যে কোনো একজনের কোলে বসবে, কিছুক্ষণ পর আরেকজনের কোলে বসবে, কিছুক্ষণ পর আরেকজনের কোলে বসবে। এই গোল দিয়ে দেখানোর অর্থ এই আরেকটি লোব সে যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো তলে থাকতে পারে, এক্স এবং ওয়াই অক্ষর উপরে উপরিপতন হয়ে থাকতে পারে। এখানে তো অলরেডি এরা আছে, ওর উপরে স্থান নিতে পারে। এখানে অলরেডি আছে, সে এই যে কোনো জায়গার উপরে স্থান নিতে পারে। তাহলে জেড অক্ষ বরাবর কনফার্ম একটা লোব আছে, আরেকটি লোব গোল দিয়ে দেখানো, সে যে কোনো জায়গায় থাকতে পারে। তাই এটাকে শুধু dz স্কয়ার দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে এই 5টি ডি অরবিটাল খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যদি সমস্যা থাকে আগামী দিন প্রথম ক্লাসে আবার অরবিটালের কনফিগারেশনটা প্রথমে আঁকবো, তারপরে আমরা সামনের দিকে যাব। তাহলে আজকে আমরা পড়লাম হুন্ডের নিয়ম এবং পলির বর্জন নীতি, এই দুটো নিয়ম পড়লাম, আর অরবিটালের কনফিগারেশন আঁকলাম, এস অরবিটাল, 3টে পি অরবিটাল আর 5টা ডি অরবিটাল। পড়া হলো আমাদের যে পর্যন্ত, সেটা হলো 1 থেকে শুরু করে 12-র 13 পর্যন্ত। 12-র একটা টপিকস বাদ আছে, 12-র 6 নম্বরটা বাদ আছে। তাহলে যেগুলো পড়া হয়েছে এইগুলো সিরিয়ালি পড়ে ফেলো। আগামী দিন আমরা বোর মতবাদ অনুসারে বিভিন্ন কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব, বিভিন্ন কক্ষপথের শক্তি হিসাব করব, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘুরছে তার বেগ হিসাব করব। ওকে, তোমরা আগে পড়ো, যদি কোথাও সমস্যা থাকে এটা আমি আগামী ক্লাসে আবার একবার দেখাবো। অর্থাৎ তোমরা আউটবাউ নীতি, হুন্ডের নিয়ম, পলির বর্জন নীতি, এখানেও যদি সমস্যা থাকে প্রশ্ন করো, আগামী দিন দেখাবো, অথবা মেসেঞ্জারে প্রশ্নগুলো করে রেখো, আমি স্ক্রিনশট দিয়ে রেখে দেবো।